যেটা কিনা আমাদের ক্লিপস্টফেলের এক্সারসাইজ 56 এ আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটু দেখবো। এটা অনেকটা তোমাদের কাছে ছোটবেলার পড়ার মতো, তবে এই ছোটবেলার পড়াটা খুব কাজে দিবে। আচ্ছা, তোমরা একটা ছকের সাথে নিশ্চয়ই সবাই সামহাউ পরিচিত। একটা ছক দেখতে পাচ্ছ। এই দেখো, ছকটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু চিন্তা করতে বলো, সবাই একটু চিন্তা করো। আমি এখানে খুব বেশি কথা বলবো না। ছকে কিছু চিহ্ন দেওয়া আছে তীর তীর দিয়ে, যেখানে কিছু বোঝার আছে সেখানে আমি কথা বলবোই। দেখো দেখা যাচ্ছে টু, টু মানে কোনো কিছুর দিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটা। আর ফ্রম মানে কি, থেকে। তারপর আউট মানে তো বাহিরে, ইন মানে ভিতরে, থ্রো মানে কোনো কিছুর ভিতর দিয়ে, ইনটু মানে কোনো কিছুর ভিতরে ঢুকছে এমনটা বোঝাচ্ছে, আউট অফ মানে কোনো কিছুর ভিতর থেকে বাইরে বের হচ্ছে, বাই মানে দেখো পাশে, বিলো আর আন্ডার মানে নিচে, অন, অ্যাবভ, ওভার মানে উপরে। হ্যাঁ, এখন তোমাদের মাঝে কনফিউশন আছে যে ভাইয়া স্যার অন অ্যাবভ অ্যাবভের পার্থক্যটা কি, বেলো আর আন্ডারের পার্থক্যটা কি? হ্যাঁ, সেটা নিশ্চয়ই আমি বলবো ইন ডিটেল। হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার আছে? আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার। তোমরা বাকিরা একটু জানাও, তোমরা কি সাউন্ড ক্লিয়ার মনে করছো নাকি না? সাউন্ড কি ক্লিয়ার? আই ফিল লাইক আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার। একটু জানাও বাকিরা যারা আছো প্লিজ, সাউন্ড কি ক্লিয়ার? ক্লিয়ার, তার মানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির সাউন্ডের প্রবলেম হতে পারে, নেটের প্রবলেম হলে সাউন্ডের প্রবলেমটা অটো হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওভার, অ্যাবভ, অন, আর হলো বিলো আন্ডার। বিলো আন্ডারের পার্থক্যটা একটু বলি, তারপর আমি অ্যাবভ, ওভার আর অনের পার্থক্যটা বলবো। দেখো, বিলো আর আন্ডার, বলো তো আমাকে, বি লেটারটা ইংলিশ বর্ণমালায় আগে নাকি ইউ লেটারটা ইংলিশ বর্ণমালায় আগে? মানে এ বি সি ডি ই এফ জি পড়তে গেলে বি আগে আসে নাকি ইউ আগে আসে? আমার কাছে মনে হয় তোমার ভাতিজা ভাতিজি কি প্রশ্ন করলেও ওরা উত্তর দিবে যে নিশ্চয় বি আগে আসে। যদি বি আগে আসে তবে খেয়াল করো বিলো আর আন্ডার, তাহলে কোনটা আগে? আগে মানে কি, ধরো এই যে এখানে একটা সার্কেল দেওয়া আছে, এখানে একটা সার্কেল দেওয়া আছে, তো যেহেতু একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের একবার নিচে থাকবে বিলো, তারপর আসবে আন্ডার। মানে বিলো বলতে যেটা বোঝাচ্ছে, কোনো কিছুর নিচে থাকবে তবে সেটা অ্যাটাচড নিচে, কোনো কিছুর নিচে তবে সেটা কি অ্যাটাচড নিচে, মানে লাগাওয়া নিচে, লেগে থাকবে। আর আন্ডারটা মানে হলো একটু দূরে, মানে ইউটা তো বিচটা অনেক দূরে না এবিসিডি পড়তে গেলে, আন্ডারটা মূলত নিচে থেকে তবে আনটাচড নিচে। আমি কি বুঝতে পেরেছি কিনা বিলো আর আন্ডারের পার্থক্যটা? বিলো মানে কি কোনো কিছুর নিচে, সেটা লেগে আছে নিচে। আর আন্ডার মানে কি নিচে ঠিকই তবে একবারে আনটাচড নিচে, স্পর্শ ছাড়াই নিচে। বিলো আর আন্ডার কি বোঝাতে পেরেছি মূল বিষয়টা? তবে খেয়াল রাখতে হবে, বিলো আন্ডার সহ এই প্রিপজিশনের সবকিছু কিন্তু নিয়ম দিয়ে পড়া যাবে না। মানে নিয়মটা আমরা জেনে যেতে পারি, তবে সবকিছুর ব্যতিক্রম আছে। ইংলিশ একটা কেমন ল্যাঙ্গুয়েজ, পাগলা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, পাগলা ল্যাঙ্গুয়েজ। কেমন? আমি দেখি যে ধরো ইংলিশের খুব সহজ সহজ কিছু বিষয় নিয়ে খুব ভিআইপি টিচারদের মাঝে খুব ক্ল্যাশ। মানে ক্ল্যাশ মানে মারামারি না, ক্ল্যাশ মানে হলো একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। এখন আসলে এই ব্যাখ্যাটার মানে কি বলা যায়, ব্যাখ্যাটা দেওয়ার প্রধান কারণ হলো স্পেসিফিক কোনো নিয়ম কারণ নাই। এক এক কনটেক্সটে এক একটা ব্যবহৃত হয়, এক এক ওয়ার্ড এক এক কনটেক্সটে এক এক রকম ব্যবহৃত হয় ইংলিশে, এই আর কি। তো এই জন্য কিছুটা আমরা এই নিয়ম কারণ জেনে যাব, কিন্তু মোস্টলি মূল পরীক্ষার জন্য আমরা প্রিপোজিশন মানে কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশন বসে সেটার সেন্টেন্স আকার রিডিং করে পরে বুঝে নিব। বিগত বছরের প্রিপোজিশন গুলো পড়লেই পরীক্ষা কমন পেয়ে যাবা। কারণ তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার প্রিভিশন থেকে তো আমাদের প্রশ্ন আসে, আমরা কিভাবে প্রিভিশন পারবো? আমি সহজ কথাই বলি ভাই, বাংলাদেশে এখন পরীক্ষায় যারা প্রশ্ন করেন সেটা মানে কি বলা যায়, মেডিকেল ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, যত পরীক্ষা আমার দেখায় বিগত বছরের প্রশ্ন থেকে এখন টিচাররা নতুন প্রশ্ন করে। মানে এখন কেউ আর নতুন করে প্রশ্ন খুব বেশি বানায় না, খুব অল্প সংখ্যক। ধরো যদি 100টা প্রশ্ন তোমার জন্য হয়, আমি বলে দিব তোমাকে কমপক্ষে 60 থেকে 70টা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন, যে কোনো জায়গার বিগত বছরের প্রশ্ন, এক্স্যাক্টলি বিগত বছরের প্রশ্ন, অথবা একটু নাড়াচাড়া দিয়ে বিগত বছরের প্রশ্ন, একবারে ব্রান্ড নিউ প্রশ্ন, অলমোস্ট অর নট মোর দেন 30%। মানে কোন পরীক্ষায় প্রশ্ন যা হয় ওই প্রশ্নের 30%-এর বেশি অবশ্যই নতুন প্রশ্ন না।
তার মানে অ্যারাউন্ড 70% প্রশ্ন আগের বছরে কোথাও না কোথাও এসেছে, হয়তো ঘুরে ফিরে ওনারা প্রশ্নটা করছে। ফলে তুমি প্রিপজিশন সহ যাই পড়ছো বা ভোকাবুলারি বিষয়গুলো নিয়ে সবার একটু কনফিউশন থাকে বা ভেজাল থাকে, পড়ছি ভুলে যাচ্ছি, মুখস্থ করছি ভুলে যাচ্ছি, তা আমার ডিরেক্ট সাজেশন হলো কোন বই ধরে ওই যে সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকে অ্যাবাইড বাই অ্যাবাইড বাই অ্যাবাইড বাই অ্যাবাইড ইন অ্যাবাইড ইন অ্যাবাইড ইন অ্যাবাইড উইথ অ্যাবাইড উইথ অ্যাবাইড উইথ, এগুলো পড়া যাবে না। ডিরেক্ট বিগত বছরের প্রশ্নগুলো পড়ো এবং সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাতে পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি তাহলে বিলো আর আন্ডার যেহেতু বোঝাতে পেরেছি, এবার আমি তোমাদেরকে অন, অ্যাবভ আর ওভারটা দেখাই। বলো অন মানে তোমরা বুঝো, অন মানে কিন্তু উপরে একবারে দাগ, দেখো তোমরা সার্কেলের উপরেই বসে আছে অনটা, তার মানে অন কিন্তু কোনো কিছুর একবার উপরে এবং টাস্ট মানে লেগে আছে উপরে। আর অ্যাবভ আর ওভারটা মানে হলো কোনো কিছুর উপরে তবে লেগে নাই, আনটাস্ট। এখন প্রশ্ন হবে স্যার অ্যাবভ আর ওভার আবার কেন, আমরা কি ইচ্ছা মতো যে কোনোটা ব্যবহার করতে পারবো? একটু পার্থক্য আছে। দেখো অ্যাবভ দ্বারা কি বোঝায়, আমি তোমাদের একটা স্লাইড দেখাই। অ্যাবভ আর ওভার, ওভার দ্বারা মূলত এমন কিছু বোঝায় যেটা কিনা মুভিং। যেমন তোমরা, আমার মাথার উপর একটা ফ্যান ঘুরছে, তো এটাই লেখা আছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। এখানে দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ আওয়ার হেড বলা যাবে না, উপরে অর্থ, কিন্তু অ্যাবভ আর ওভারের মাঝে কিন্তু ওভার দিতে হচ্ছে। কারণ কি ওভার কেন দিতে হচ্ছে? দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে, ফ্যানটা ঘুরছে, ফ্যানটা কিন্তু চলমান আছে। যদি চলমান অবস্থা বোঝায় বাক্যে তখন কিন্তু আমি ওভার ব্যবহার করবো, আর যদি স্থির অবস্থা বোঝায়, একটা পজিশন বোঝায়, তখন কিন্তু আমি অ্যাবভ ব্যবহার করবো। দেখো লেখা আছে দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, ফ্যানটা টেবিলের উপরে। ফ্যানটা ঘুরছে নাকি না ঘুরছে ওটা কথা বলা নাই, ফ্যানটা কোথায় আছে? ফ্যানটা টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আর মানে একবার লাগানো নাই, টেবিলের উপর বরাবর আছে, এটা বোঝাচ্ছে, এটা পজিশনকে রেফার করছে। এ হলো ওভার আর অ্যাবভের পার্থক্য। আমি কি তোমাদের বোঝাতে পারছি কিনা আবার বলছি। অন মানে হলো কোনো কিছুর উপরে এবং অ্যাটাচ করাই আছে, মানে লেগে আছে। ওভার আর অ্যাবভটা মানে হলো কোনো কিছুর উপরে তবে লেগে নাই, কোনো কিছুর উপরে তবে লেগে নাই। এবং ওভার আর অ্যাবভের পার্থক্য যেটা, ওভার মানে কি চলমান অবস্থা আছে, মুভমেন্ট করছে, আর অ্যাবভ মানে কিন্তু মুভমেন্ট না, একটা পজিশনকে রেফার করে। দেখো লেখা আছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপর ঘুরছে, চলমান। আর একটা সেকেন্ড সেন্টেন্স লেখা আছে দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবিল, ফ্যানটা টেবিলের উপরে, তার মানে একটা পজিশন রেফার করছে। আমাকে একটু জানাও ক্লিয়ার হচ্ছে কিনা তোমরা। তারপর লেখা আছে দ্য শিপ জাম্প ওভার দ্য ফেন্স, পরীক্ষা প্রশ্ন এসেছে এই সেম সেন্টেন্স যেটা আমি লিখেছি। দ্য শিপ জাম্প ওভার দ্য ফেন্স মানে ভেড়া জাম্প দিছে ফেন্সের উপর দিয়ে। এখন বিষয়টা দেখো, ভেড়া কিন্তু জাম্প দিছে, তার মানে এটা মুভমেন্ট বোঝাচ্ছে, মুভমেন্ট বোঝাচ্ছে। অন্যদিকে ইউর নেম ইজ অ্যাবভ মাই নেম ইন দ্য লিস্ট, তোমার নামটা আমার নামের উপরে লিস্টে, মানে কোন একটা পরীক্ষার রেজাল্ট দিছে, রেজাল্টে আমার নামটা তোমার নামটা আমার নামের উপরে, তার মানে এটা পজিশনকে রেফার করছে। একই কথা দেখো, দ্য সান পাসেস ওভার আওয়ার হেডস অ্যাট নুন, মানে দুপুরে সূর্য আমাদের মাথার উপর দিয়ে কি করে, অতিক্রম করে। দেখো পাসেস মানে কি অতিক্রম করা বোঝায়, মুভমেন্ট। অন্যদিকে দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস, চাঁদ আমাদের মাথার উপরে, দেখো একটা পজিশনকে রেফার করছে। আশা করছি তোমাদেরকে আমি খুব সহজে অন আর অ্যাবভ আর ওভাবের পার্থক্য বুঝতে পেরেছি, এবং ওভার আর অ্যাবভের পার্থক্যটা বুঝাতে পেরেছি, যেটা নিয়ে খুব ভালো কনফিউশন আছে। ওভার আর অ্যাবভ আমি নিজে বুঝতে গিয়ে আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আমি নিজে ইন্ডিভিজুয়ালি টিচার হিসেবে বুঝতে গিয়ে 1-1.5 ঘন্টা সময় লেগেছে। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে অবস্থা শেষ, কারণ হলো এক্সাক্ট সলিউশন কেউ দিতে পারছে না। তো অনেক ঘাটাঘাটি করার পর একটা সলিউশন পাওয়া গেছে। এবং তুমি বাংলাদেশের কোনো বইতে ওভার আর অ্যাবভের এক্সাক্ট পার্থক্যটা বোঝাতে পারো মানে নাই আমার জানা মতে, থাকতেও পারে তবে আমার জানা মতে নাই। এন্ড দেন আসো আমরা যেখানে যাব, ফ্রম। ফ্রম নিয়ে একটি কথা বলি। দেখো লেখা আছে ফ্রম এর কথা, এখানে আমি খুব বেশি বোঝাবো জন্য কিছু নাই, সেন্টেন্স করবো। লেখা আছে দিস প্রিপোজিশন জেনারেলি মিন্স দ্য অপোজিট অফ টু। ফ্রম মানে তো বুঝোই, টু মানে দিকে, ফ্রম মানে থেকে। সেন্টেন্স লেখা আছে হি কেম ফ্রম মিয়ামি লাস্ট নাইট, মানে সে মিয়ামি থেকে এসেছে গত রাতে, এটা আমরা সহজে বুঝতে পারছি। এর অপোজিটটা কি? ওনারা লিখেছে অপোজিট অফ হি ওয়েন্ট টু মিয়ামি, সে মিয়ামিতে গেছে। টু মানে গেছে, আর ফ্রম মানে ওখান থেকে আসছে। কমন ইউজেস অফ ফ্রম, কিছু এক্সপ্রেশন আছে যেগুলো ওনারা বলছে কমন ইউজ অফ ফ্রমটা কি। লেখা আছে ফ্রম এর পর একটা সময়, তারপর টু থাকে, তারপর একটা সময় থাকে, তারপর ফ্রম এর পর একটা প্লেস, টু থাকার একটা প্লেস থাকে। যেমন এক্সাম্পল গুলো দেখো, হি লিভড সে বাস করেছিল ইন জার্মানি, জার্মানিতে, ফ্রম 1972 টু 1978, মানে সে
1972 থেকে 1978 সালে কোথায় বাস করছে? জার্মানিতে বাস করেছিল। দেখো এই যে ফ্রম একটা সময়, টু একটা সময়, পরীক্ষায় প্যাটার্ন প্রশ্ন আসে। তারপর দেখো উই ড্রোভ, আমরা ড্রাইভ করেছিলাম ফ্রম আটলান্টা টু নিউ ইয়র্ক ইন ওয়ান ডে, আমরা একদিনে আটলান্টা থেকে নিউ ইয়র্কে ড্রাইভ মানে গিয়েছিলাম, এটা বোঝাচ্ছে ড্রাইভ করে গিয়েছিলাম। এখন এখানে দেখো এই যে ফ্রম একটা, ফ্রম এর পর একটা আটলান্টা একটা স্থান, তারপর টু পর একটা নিউ ইয়র্কের একটা স্থান। তো এই সেন্টেন্স গুলো রিডিং করে দেওয়া, এক্সাম্পল গুলো রিডিং করে দেওয়া। ভাগ্য ভালো থাকলে দেখবে এক্সাম্পল গুলো চলে আসছে একই প্যাটার্নে। হি লিভড ইন জার্মানি ফ্রম 1972 to 1978. We drove from Atlanta to New York in one day. তারপর দেখো লেখা আছে কমন এক্সপ্রেশনস উইথ ফ্রম, মানে ফ্রম দিয়ে কিছু কমন এক্সপ্রেশন আছে, যেমন ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম এখানে কোনো বোঝাবুঝির কিছু নাই, ডাইরেক্ট এটা এক্সপ্রেশন। ফ্রম টাইম টু টাইম এটা মানে কি অকেশনালি, মাঝে মাঝে। উই ভিজিট দ্য আর্ট মিউজিয়াম ফ্রম টাইম টু টাইম, আমরা মাঝে মাঝে ভিজিট করি কি বলা যায় আর্ট মিউজিয়াম। তাহলে দেখো ফ্রম টাইম টু টাইম, এখানে তুমি বলতে পারো না স্যার কেন ফ্রম হয়েছে এখানে টু হয়েছে, এটা এক্সপ্রেশন ভাই, এখানে কারো বোঝানোর কিছু নাই। আচ্ছা তোমরা নিশ্চয়ই এটা বুঝো, মানে ইংলিশের ওই যে শুরুতে বলছিলেন সবকিছু ব্যতিক্রম আছে। দেখো আমরা কিন্তু বিউটি কি বলি, বিউটি বলি বাট, বিউটি বলি বাট, কিন্তু পিউটি কি বলি, পাট বলি না ভাই। আমরা কিন্তু পিউটি কি বলি বলতো, বিউটি বলি বাট পিউটি কিন্তু পুট বলি। এখন এটার এক্সাক্ট কোনো মানে নাই, এটা এমনই হয়। তো ইংলিশের অনেক কিছু বিষয় মানে রুল নিয়ম কানুন মাঝে আছে, কিন্তু ব্যতিক্রম আছে সব জায়গায়, কেমন? ফলে এগুলো আসলে রিডিং করা বা বারে বারে পড়তে থাকলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেলেই ভালো করা যায়। সবকিছুকে নিয়মবদ্ধ রেখে ভালো করা একটু বেশি কঠিন হয়ে যাবে আর কি। ওকে, তারপর দেখো আউট অফ, আউট অফ নিয়ে কথা কি, আউট অফ মানে কি, বাহিরে। দেখো লেখা আছে দিস প্রিপোজিশন জেনারেলি মিন্স দ্য অপোজিট অফ ইনটু। ইনটু মানে কি, ইনটু মানে বাহির থেকে ভিতরে, আর আউট অফ মানে কিন্তু ভিতর থেকে বাহিরে, এটাই বলছে। ইনটুটা হলো, আউট অফটা হলো ইনটুর বিপরীত। ইনটু মানে কি কোনো কিছুর ভিতর থেকে বাহিরে, আর আউট অফ মানে হলো না না, ইনটু মানে হলো বাহির থেকে ভিতরে, আর আউট অফ মানে কি ভিতর থেকে বাহিরে। দেখো লেখা আছে এখানে হি ওয়াকড আউট অফ দ্য রুম অ্যাংগ্রিলি, মানে সে রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়েছে। তার মানে দেখো রুম থেকে বের হয়ে গেছে, মানে রুম ভিতরে ছিল তারপর সে বের হয়ে গেছে, মানে আউট অফ মানে কিন্তু কোনো ভিতর থেকে বের হয়ে আসা। তাহলে হি ওয়াকড আউট অফ দ্য রুম অ্যাংরিলি when John admonished him, যখন জন তারা অ্যাডমনিশ করছে, অ্যাডমনিশ মানে কি বকাঝকা করছে, ধমক দিছে। তারপর কমন ইউজেস অফ আউট অফ, এখানে আমার কোনো বোঝাবুঝির কিছু নাই, তোমরা ডাইরেক্ট করে নিবা। আউট অফ এর পর নাউন, নাউন হয় এবং তার অর্থ হয় কি কোনো কিছুর অভাব। যেমন লেখা আছে মারিয়া ওয়েন্ট টু দ্য স্টোর, মারিয়া স্টোরে গিয়েছে মানে দোকানে গিয়েছে। মারিয়া ওয়েন্ট টু দ্য স্টোর পড়বা, এখানে মারিয়া ওয়েন্ট টু স্টোর বলা যাবে না, টু দ্য স্টোর মানে সেখানে যায়, মূলত একটা অভ্যাসের কথা বোঝাচ্ছে। আর তার পরিচিত একটা দোকান, এখানে টু দা স্টোরে ব্যবহার করতে হবে। মারিয়া ওয়েন্ট টু দা স্টোর বিকজ শি ওয়াজ আউট অফ মিল্ক। শি ওয়াজ আউট অফ মিল্ক মানে কি তার দুধ শেষ হয়ে গেছে। দুধ মানে হলো ধরো তার বাসায় রান্না করার দুধ, বাচ্চার খাওয়ানোর মতো দুধ, ইটিসি। হ্যাঁ, তো মারিয়া ওয়েন্ট টু দা স্টোর বিকজ হি তো বলা যাবে না, বিকজ শি ওয়াজ আউট অফ মিল্ক। তারপরে দেখো কমন কিছু এক্সপ্রেশন আছে, এখানে আমার মনে হয় খুব বেশি বলার সুযোগ নাই। তারপর রিডিং করে যাচ্ছে। দেখো তোমরা আমার সাথে আছো কিনা আমি জানি না, আমার সাথে কি তোমরা আছো নাকি নাই বুঝতে পারছি না। তোমরা কি আমার সাথে আছো, আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিকঠাক মতো, একটু জানাও তো প্লিজ। আমার কাছে মনে হয় তোমরা আছো, তারপর একটু জানতে চাই আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে নাকি আমি ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি না। আছে কমন এক্সপ্রেশনস উইথ আউট অফ। দেখো ভাই এগুলো পড়ে নিতে হবে, কারণ পরীক্ষায় প্যাটার্ন প্রশ্ন আসে। আউট অফ টাউন মানে কি বাহিরে। ঠিক আছে, মিস্টার অ্যাডামস ক্যানট সি ইউ দিস উইক, মিস্টার অ্যাডাম তোমাকে দেখতে পারবে না এই উইকে। থ্যাংক ইউ বিকজ হি ইজ আউট অফ টাউন, কারণ সে এখন শহরের বাইরে আছে। বি নাম্বার দেখো আউট অফ ডেট মানে কি পুরাতন। লেখা আছে ডোন্ট ইউজ দ্যাট ডিকশনারি, ও ডিকশনারি ব্যবহার করো না। ইট ইজ আউট অফ ডেট, এটা অনেক পুরাতন। ফাইন্ড ওয়ান দ্যাট ইজ আপ টু ডেট, আপ টু ডেট মানে কি যেটা নতুন। আউট অফ ওয়ার্ক মানে কি জবলেস, আনএমপ্লয়েড মানে কাজ নাই, চাকরি নাই। হেনরি হ্যাজ বিন ভেরি আনহ্যাপি, হেনরি খুব আনহ্যাপি, কারণটা কি বলছে বিকজ সিন্স হি হ্যাজ বিন আউট অফ ওয়ার্ক, কারণ সে অনেকদিন ধরে, মূলত অনেকদিন ধরে কথাটা না আমি বলে ফেললাম আর কি, সে আসলে কাজের বাইরে, মানে সে এখন চাকরি বাকরি নাই। আউট অফ দ্য কোশ্চেন মানে কি ইম্পসিবল। ইউ রিকোয়েস্ট ফর অ্যান এক্সটেনশন অফ ক্রেডিট ইজ আউট অফ দ্য কোশ্চেন। আউট অফ অর্ডার মানে কি লেখা আছে দেখো নট ফাংশনিং মানে কাজ করছে না। উই হ্যাড টু ইউজ আওয়ার নেইবারস টেলিফোন, আমাদেরকে
আমাদের নেইবার প্রতিবেশী টেলিফোন ব্যবহার করতে হয়েছিল বিকজ আওয়ার্স ওয়াজ আউট অফ অর্ডার। আওয়ার্স মানে আমাদের টেলিফোনটা। আমরা পসেসিভ প্রোনাউনের আর পসেসিভ অ্যাডজেক্টিভের পার্থক্য করেছিলাম শুরুর দিকে কোনো একটা ক্লাসে, প্রোনাউনের কোনো ক্লাসে ডিসকাস করতে গিয়ে। আওয়ার্স মানে কি আওয়ার টেলিফোন, কারণ ইংলিশে একই ওয়ার্ড দুইবার রিপিট হয় না। এই যে টেলিফোন, নেইবার্স টেলিফোন, এখানে আওয়ার টেলিফোন বলা যেতে পারতো, কিন্তু যেহেতু টেলিফোন কথাটা আরেকবার আছে বলে এখানে পসেসিভ প্রোনাউন ব্যবহার করে আমরা এটা করছি। আওয়ার্স ওয়াজ আউট অফ অর্ডার মানে কি আমাদের টেলিফোনটা কাজ করছিল না, এই জন্য আমরা আমাদের প্রতিবেশী টেলিফোনটা ব্যবহার করছিলাম, করতে হয়েছিল। এবার আসো বাই। বাইটা ইম্পর্টেন্ট। এই বাই দিয়ে ডিরেক্ট প্রশ্ন এসেছে। দিস প্রিপোজিশন জেনারেলি মিন্স টু গো পাস্ট আ প্লেস অর টু বি সিচুয়েটেড নিয়ার আ প্লেস। বাই মানে কোনো কিছুর পাশে এটা বোঝাচ্ছে, অথবা কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া। এটা এই দুটা খুব স্পেসিফিক পয়েন্ট বাই এর জন্য। আবার বলছি, বাইদের এখানে ওনারা বলছে দিস প্রিপোজিশন জেনারেলি মিন্স টু গো পাস্ট আ প্লেস মানে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া, অথবা টু বি সিচুয়েটেড নিয়ার আ প্লেস কোনো কিছুর পাশে অবস্থিত। যেমন লেখা আছে হি ওয়াকড বাই দ্য লাইব্রেরি অন দ্য ওয়ে হোম, মানে সে বাড়ি যাওয়ার সময়ে লাইব্রেরির পাশ দিয়ে গিয়েছিল, হেঁটে গিয়েছিল। দেখো এই যে হি ওয়াক, সে হেঁটেছিল। হি ওয়াকড, উই ওয়াক, আমরা হেঁটেছিলাম। বাই দ্য লাইব্রেরির পাশ দিয়ে, অন দ্য ওয়ে হোম, বাড়ি যাওয়ার পথে। তারপর লেখা আছে ইউর বুকস, তোমার বইগুলো, আর বাই দ্য উইন্ডো মানে জানালার পাশে। তার মানে বাই দ্বারা দুটা স্পেসিফিক জিনিস বোঝায়। একটা হলো কোনো কিছুর পাশ দিয়ে কেউ যাওয়া, এটা হলো কোনো কিছুর পাশে থাকা। ইউর বুকস আর বাই দ্য উইন্ডো। এবার কমন কিছু এক্সপ্রেশন আছে, কমন ইউজেস অফ বাই। এক নম্বর লেখা আছে এজেন্ট ইন প্যাসিভ সেন্টেন্স মানে প্যাসিভ ভয়েসে আমরা বাই ব্যবহার করি অনেক, মোস্ট অফ দ্য কেসেস। রোমিও এন্ড জুলিয়েট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। এটা পড়ে রাখতে পারো, লিটারেচার আকারে রাখতে পারে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। রোমিও এন্ড জুলিয়েট, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে এই প্যাটার্নের প্রশ্ন আসে। রোমিও এন্ড জুলিয়েট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। তারপর দেখো বাই এর পর স্পেসিফিক টাইম থাকে। পরীক্ষার প্রশ্ন আসছে ভাই বোনেরা, পরীক্ষার প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরে আসছে, বিসিএস এ আসে, রাজশাহীতে আসছে, চট্টগ্রামে আসছে। ট্রাস্ট মি, বাই এর পর একটা স্পেসিফিক টাইম থাকে। বাই এর পর যখন একটা স্পেসিফিক টাইম থাকে সেটা দ্বারা মূলত ওই সময়ের আগেই কাজটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হবে এমন একটা জিনিস বোঝায়। তো উই ইউজুয়ালি ইট সাপার মানে আমরা সম্ভবত রাতের খাবার খাই বাই 6 o'clock ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যা 6টায়, 6টার আগেই মানে 6টার মধ্যেই মানে কি 6টার আগেই আমরা রাতের খাবার খাই। যে বাই 6 o'clock মানে কি 6টার আগেই, 6টার মধ্যেই। একটা প্রশ্ন এসেছিল জাহাঙ্গীরনগরে, আমি যদি ভুল না বলি ডি ইউনিটে। প্রশ্ন ছিল এমন যে I would appreciate it if you could complete this work by Thursday এমন একটা সেন্টেন্স এসেছিল ডি ইউনিটে। আসো, তো বাই এর পর একটা স্পেসিফিক টাইম থাকে যেটা দ্বারা মূলত ওই টাইমটার পূর্বেই কাজটা শেষ হয়ে যাবে এমনটা বোঝায়। উই ইউজুয়ালি ইট সাপার আমরা রাতের খাবার সম্ভবত খাই বাই 6 o'clock ইন দ্য ইভিনিং সন্ধ্যা 6টার আগেই। ইন দ্য ইভিনিং, খেয়াল করে এখানে ইন দ্য ইভিনিং, এখানে এট দ্য ইভিনিং বলা যাবে না, ইন দ্য ইভিনিং। তারপর লেখা আছে কিছু এক্সপ্রেশন, দেখো ভাই বোনেরা। লেখা আছে বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, বাই শিপ, বাই কার, বাই বাইক ইন্ডিকেটস মোড অফ ট্রাভেল মানে বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, বাই শিপ, বাই কার, বাই বাইক। লেখা আছে উই ট্রাভেল টু বস্টন বাই ট্রেন, আমরা বস্টনে গিয়েছিলাম ট্রেনের দ্বারা। ওকে, তারপর বাই দিয়ে আরো কিছু এক্সপ্রেশন আছে। লেখা আছে বাই দেন, কমন এক্সপ্রেশন উইথ বাই দেন, বিফোর এ টাইম, ইন দ্য পাস্ট অর ফিউচার মানে কোন একটা সময়ের আগে অথবা সময়ের পরে। দেখো সেন্টেন্স করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আই উইল গ্রাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1983 1983 সালে আমি গ্রাজুয়েট করব ইউনিভার্সিটি থেকে, মানে এটা 1983 সাল আগের লেখা সেন্টেন্স, নিশ্চয়ই বুঝে নিতে হবে। তাহলে আই উইল গ্রাজুয়েট আমি গ্রাজুয়েট করব, পড়াশোনা শেষ করব ফ্রম ইউনিভার্সিটি থেকে ইন 1983 1983 সালে। বাই দেন তখন থেকে মানে 1983 সাল থেকে। আই হোপ আমি প্রত্যাশা করি টু হ্যাভ ফাউন্ড আ জব একটা চাকরি পাবো, এটা বোঝাচ্ছে। তাহলে বাই দেন দ্বারা কি কোন এক অতীতের অথবা ভবিষ্যতের কোন একটা সময় থেকে একটা কিছু হবে এমনটা জিনিস রেফার করছে। বাই দেন তখন থেকে। বাই ওয়ে অফ মানে ভায়া মানে মধ্য দিয়ে। উই আর ড্রাইভিং টু আটলান্টা, আমরা আটলান্টা গিয়েছিলাম বাই ওয়ে অফ কি ব্যাটন রোগ, কোন একটা এলাকা নিশ্চয়ই ব্যাটন রোগের মধ্য দিয়ে। ভায়া মানে কি কোনো কিছু অতিক্রম করে আমরা ওখানে গিয়েছিলাম। বাই দা ওয়ে মানে কি ইনসিডেন্টালি, আমরা সবাই বলি, এটা অনেকে মানে কথাও বলে। বাই দা ওয়ে ইনসিডেন্টালি প্রসঙ্গত। বাই দা ওয়ে প্রসঙ্গত, আই হ্যাভ গট 2 tickets ফর স্যাটারডেজ গেম, শনিবারের গেমের জন্য 2টা টিকিট পাইছি। উড ইউ লাইক টু গো উইথ মি, আমার সাথে তুমি যেতে চাও, এটা। তারপর বাই ফার মানে তো বুঝোই, বাই ফার দিয়ে পরীক্ষা প্রশ্ন এসেছে। বাই ফার কনসিডারেবলি,
বাইফার দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমি ভুল না বললে রাজশাহী এই ইউনিটে। ইয়েস, বাইফার রাজশাহীর এই ইউনিট এসেছে এবং চিটাগংয়ের এই ইউনিট এসেছে। রাজশাহীর এই ইউনিট বলতে, রাজশাহীর এই ইউনিট বলতে আমরা আর্টসের ইউনিট বুঝি, আর চিটাগংয়ের এই ইউনিট বলতে সায়েন্সের স্ট্যান্ডার্ড ইউনিট বুঝি। বাইফার দিয়ে প্রশ্ন এসেছে। বাইফার মানে এক কনসিডারেবলি, মানে কি উল্লেখযোগ্যভাবে। দেখো লেখা আছে দিস বুক, এই বইটা, ইজ বাই ফার দ্য বেস্ট, এই পর্যন্ত সেরা, অন দ্য সাবজেক্ট, এই সাবজেক্টে মানে এই বিষয়ের উপর এই পর্যন্ত সেরা বই এটাই। মানে বাই ফার দ্বারা মূলত কোনো কিছু, এই যে বাই ফার দ্য বেস্ট, এটা এক্সপ্রেশন আসলে এরকম, হ্যাঁ, বাই ফার দ্য বেস্ট, বাই ফার দ্য বেস্ট, বাই ফারের পর এই দা বেস্ট এক্সপ্রেশনটা আসে, মানে বাই ফারের পর একটা সুপারলেটিভ এক্সপ্রেশন আসে। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট অন দ্য সাবজেক্টস, কনসিডারেবলি মানে কিন্তু এটাই বোঝাচ্ছে, মানে উল্লেখযোগ্য ভাবে, খুব স্মার্টলি, খুব হেভি একটা ওয়ার্ড আর কি। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট বেস্ট ইন দ্য সাবজেক্ট। দেখো ভাই, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। দিস বুক, এই সেন্টেন্সটাই পুরো, দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট অন দ্য সাবজেক্ট, এই বইটাই এই বিষয়ের উপর এই পর্যন্ত সেরা বই। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট অন দ্য সাবজেক্ট। তোমরা কি আমার সাথে আছো কিনা, বুঝতে পারছো কিনা একটু আমাকে আবার জানাও প্লিজ। এন্ড দেন বাই অ্যাক্সিডেন্ট মানে অনিচ্ছাকৃত ভাবে, বাই মিস্টেক মানে অনিচ্ছাকৃত ভাবে লেখা আছে, নট নট ইন্টেনশনালি, অপোজিট অফ অন পারপাস, মানে ইচ্ছাকৃত এর উল্টাটা, অনিচ্ছাকৃত ভাবে, বাই অ্যাক্সিডেন্ট, বাই মিস্টেক লেখা আছে। নোবডি উইল রিসিভ আ চেক অন ফ্রাইডে, কেউ ফ্রাইডে কোনো চেক রিসিভ করবে না, বিকজ দ্য রং কার্ডস ওয়্যার পুট ইনটু দ্য কম্পিউটার বাই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট মানে কি অনিচ্ছাকৃত ভাবে, আর অ্যাক্সিডেন্ট তো আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে পড়ে না, এটাই। আসো এবার ইন বা ইন নিয়ে কথা বলি আমরা। দিস প্রিপোজিশন জেনারেলি মিনস ইনসাইড আ প্লেস অর এনক্লোজার, মানে কোনো কিছুর ভিতরে আছে, ইন বুঝোই তো। আমরা বলি না কাম ইন, কামিং মানে কি ভিতরে আসো, কাম ইন মানে কি ভিতরে আসো, এটাই লেখা আছে। ইট ইজ দ্য অপোজিট অফ আউট, আউট মানে কি বাহিরে, ইন মানে ভিতরে, এটাই বলছে। মিস্টার জোনস ইজ ইন হিজ অফিস, মিস্টার জোন তার অফিসে আছে, মানে অফিসের ভিতরে আছে। কমন কিছু এক্সপ্রেশন আছে এখানে, আমার খুব বেশি কথা নাই। তারপর বলে যাচ্ছে ইন আ রুম, রিডিং করবা, ইন আ রুম, ইন আ বিল্ডিং, ইন আ ড্রয়ার, ইন আ ক্লোসেট, মানে এটা ভিতরে বোঝাচ্ছে। ইউর সক্স মানে তোমার মোজাগুলো, মোজা, আর ইন দ্য ড্রয়ার, তোমার মোজা ড্রয়ারে আছে। আরো কিছু এক্সপ্রেশন আছে। ইনের পর একটা মাস হয়, বছর হয়, ইন মান্থ, ইয়ার। দেখো লেখা আছে হিজ বার্থডে ইজ ইন জানুয়ারি, সেন্টেন্স গুলো রিডিং করে ভাই, এই প্যাটার্ন পরীক্ষা প্রশ্ন আসে। হিজ বার্থডে ইজ ইন জানুয়ারি, পিটার উইল বিগিন ক্লাস ইন 1997, মানে কি বলা যায়, মাস আর বছরের আগে ইন বসে। ইন টাইম, ইন টাইম মানে তোমরা বুঝো, ইন টাইম মানে কিন্তু ইন টাইম আর অন টাইমের পার্থক্য আছে, বলে ফেলতে পারি। ইন টাইম আর অন টাইম পার্থক্য তোমরা জানো কিনা, আমি কি বলা দরকার আছে কিনা দেখি, তোমাদের কাছ থেকে জানতে চাই। বা জানলে আবার বলবো কিনা, ইন টাইম আর অন টাইমের পার্থক্য কি, কোনো পার্থক্য আছে? হোয়াট ডু ইউ মিন বাই ইন টাইম আর অন টাইম? জানতে চায় লোকজন, তাই? আচ্ছা, ইন টাইম আর অন টাইম আমাকে বলো, ইন টাইম লিখতে আই আসে আর অন টাইম লিখতে ও আসে, বলো তো আগে। ইংলিশ বর্ণমালায় আই আগে নাকি ও আগে? ইংলিশ বর্ণমালায় এবিসিডি ই এফ জি পড়তে আই আগে নাকি ও আগে? আই আগে। যদি আই আগে হয় তার মানে ইন টাইম, ইন টাইমের আই, অন টাইমের ও নিলাম, তাহলে ইন টাইম মানে ঠিক সময়ের আগে, ঠিক সময়ের আগে, এটা বোঝায়। ঠিক সময়ের আগে, খুব কম সময় ঠিক সময়ের পরেও ব্যবহৃত হয়, তবে মোস্ট অফ দ্য কেসে ঠিক সময়ের আগে বোঝায় ইন টাইম। আর অন টাইম মানে হলো একবার স্পেসিফিক টাইম। আমি যদি ইন টাইমের অন টাইমের পার্থক্য এভাবে বুঝাই, ধরো আমাদের ক্লাস, বলার জন্য বলছি, আমাদের ক্লাস 9টায়, এখন আমরা ক্লাস শুরু করতে পেরেছি বরাবর 9টায়, তার মানে আমরা কি ইন টাইম নাকি অন টাইম, দেখি বলো তো। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 9টায়, আমরা বরাবর 9টায় ক্লাস শুরু করতে পেরেছি, তোমরা বরাবর 9টায় ক্লাসে জয়েন করতে পেরেছো। আর ইউ অন টাইম অর ইন টাইম? ইউ অল আর এন্ড উই অল আর অন টাইম, আমরা ঠিক সময়, অন মানে একবারে, অন টাইম মানে একবারে স্পেসিফিক টাইম, যে টাইম ওই টাইমে। আর ইন টাইম মানে কি একটু ঠিক সময়ের আগে। আমরা নরমালি ইন টাইমে আসি, মানে ক্লাস শুরু হওয়ার আগেই টিচার কিন্তু ক্লাসে থাকতে হয়, সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করতে হয়, স্লাইড দেখতে হয়, ডিসি। এখানে লেখা আছে ইন টাইম মানে কি নট লেট, দেরি না, আর্লি না, আগে আগেই। লেখা আছে উই অ্যারাইভ, আমরা পৌঁছেছিলাম এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে, এট দ্য এয়ারপোর্ট কিন্তু খেয়াল করবে, এট দ্য এয়ারপোর্ট, ইন দ্য এয়ারপোর্ট বলা যাবে না, এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে। ইন টাইম আগে আগেই, টু ইট খাইতে, বিফোর দ্য প্লেন লেফট বিমান ছেড়ে দেওয়ার আগে। বুঝতে পারছি তো? ইন টাইম মানে কি ঠিক সময়ের একটু আগে, অন টাইম মানে কি স্পেসিফিক টাইম, ঠিক সময়টা। আমরা সবাই কি মিউট করে আছি? ওকে,
ওকে, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে ইন টাইম আর অন টাইমের বিষয়টা সবার ক্লিয়ার। অন টাইম মানে স্পেসিফিক টাইম, ইন টাইম মানে হলো ঠিক সময় একটু আগে। আর কিছু এক্সপ্রেশন লেখা আছে ভাই বোনেরা, দেখো ইন দ্য স্ট্রিট, ইন দ্য মর্নিং, ওই যে বলছিলাম ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এখানে তুমি কোনো মানে এট দ্য মর্নিং বলা যাবে না, ইন দ্য মর্নিং এটা এমনিই হয়। এখানে তোমার ওই যে বাংলা পড়ো না তোমরা, বাংলা যারা পড়ো বিশেষ করে আর্টস এর কমার্স সেকশনে বাংলা ভালো করে পড়তে হয় ভর্তি পরীক্ষার জন্য। সায়েন্সেরও যারা বিভাগ পরিবর্তন ইউনিটি পরীক্ষা দাও বা মানে নিজের ইউনিট ছেড়ে দিয়ে যখন সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ পড়তে হয়, তোমরা নিশ্চয় পড়ো। সমাজকারক প্রকৃতি পড়তে গেলে দেখবা ভাই সব কথার শেষে নিবাদনে সিদ্ধ থাকে। তো ইন দ্য মর্নিং এখানে এই প্যাটার্নটা এরকম, মানে কোনো কারণ নাই। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, বাট এট নাইট লেখা যায় আই হ্যাভ আ ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য মর্নিং। ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে আমার সকালে, বাট আই উইল বি ফ্রি ইন দ্য আফটারনুন, আমরা বিকালে ফ্রি হবো। ওকে, দেন আমি সামনে যাচ্ছি। আরো কিছু আছে ভাই, ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, কথা না বলি ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার। তারপর দেখো লেখা আছে ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড। ইন দ্য বিগিনিং দিয়ে রাজশাহীতে প্রশ্ন আসছে, রাজশাহী বি ইউনিটে প্রশ্ন আসছে, ইন দ্য বিগিনিং, বি ইউনিট বাই ইউনিটে প্রশ্ন আসছে, ইন দ্য বিগিনিং। ভাই এখানে আমার কোনো বোঝানোর কিছু নাই, তুমি যদি ইন দ্য বিগিনিং না পারো, পরীক্ষা ইন থাকবে, এট থাকবে, উইথ থাকবে, বাই থাকবে, তুমি কিন্তু ইন দিতে হবে। এখানে কারো বোঝানোর কিছু নাই, ফলে এক্সপ্রেশন গুলো পড়তে হবে। ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড মানে শুরুতে এবং শেষে। ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, এভরিওয়ান সিমড আনফ্রেন্ডলি, সবাইকেই আনফ্রেন্ডলি মনে হয় ইন দ্য বিগিনিং শুরুতে, বাট ইন দ্য এন্ড শেষ দিকে এভরিওয়ান মেড ফ্রেন্ডস, সবাই বন্ধু তৈরি করে ফেলে। ইন দ্য ওয়ে মানে কি, পথে আছে, মানে বাধা দেয় কোনো কিছু। লেখা আছে হি কুড নট পার্ক হিজ কার ইন দ্য ড্রাইভওয়ে, মানে সে ড্রাইভওয়েতে তার কারটা পার্ক করতে পারে না, বিকজ অ্যানাদার কার ওয়াজ নট ইন দ্য ওয়ে, অন্য একটা বা অ্যানাদার কার ওয়াজ ইন দ্য ওয়ে, অন্য একটা গাড়ি ইন দ্য ওয়ে ছিল, মানে বাধা দিয়ে রাখছিল। ড্রাইভওয়ে মানে কি, মানে গাড়িটা বের করতে যত সহজ যে প্লেসে রাখা আছে সেটা ড্রাইভওয়ে রেফার করে। ওয়ান্স ইন আ ওয়াইল, ওয়ান্স ইন আ ওয়াইল এটা একটা এক্সপ্রেশন, তোমরা জেনে থাকো। লেখা আছে অকেশনালি, মাঝে মাঝে। লেখা আছে ওয়ান্স ইন আ ওয়াইল, মাঝে মাঝে। উই ইট ডিনার, আমরা খাই ডিনার ইন আ চাইনিজ রেস্টুরেন্ট, এটা চাইনিজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানটা তোমরা নিশ্চয়ই পারো। রেস্টুরেন্ট বলতে এখানে রেস্টুরেন্ট বোঝাচ্ছে RESTAURANT, রেস্টুরেন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পেলিং আকারে বিশেষ পরীক্ষা এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এসেছিল। ইন নো টাইম এট অল, খুব ইম্পর্টেন্ট ইডিয়মস, এটা ইডিয়মস আকারে তোমরা পড়তে পারো। ইন নো টাইম এট অল মানে কি, ইন নো টাইম এট অল আমি মাঝে মাঝে দু একজন স্টুডেন্টকে ইন নো টাইম লিখেছি, মানে বলছো স্যার কখন আমার এই জিনিসটা দিবেন, তখন আমি বলি আই উইল গিভ ইউ ইন নো টাইম, তখন সে ভয় পেয়ে যায়, কি বলো স্যার, কি বলেন দিবেন না কেন, কি অসুবিধা স্যার, সরি স্যার আমি কি ভুল করে ফেলছি কোনো। দেখো ভাই, ইন নো টাইম মানে কিন্তু এমন না যে আমি কোনো সময় দিব না। ইন নো টাইম মানে কি, ইন নো টাইম এট অল মানে কি, খুব কাছাকাছি সময় দিব। ইন নো টাইম মানে কি, খুব শীঘ্রই, শর্টলি, এটা বোঝাচ্ছে। ইন নো টাইম এট অল মানে কি, ইন আ ভেরি শর্ট টাইম, ইন আ ভেরি শর্ট টাইম। তাহলে ইন নো টাইম এট অল মানে কি, ইন আ ভেরি শর্ট টাইম লেখা আছে। জর্জ ফিনিশড হিজ অ্যাসাইনমেন্ট, জর্জ তার অ্যাসাইনমেন্ট শেষ করেছে ইন নো টাইম এট অল, মানে খুব অল্প সময়ের মধ্যেই। দেন আরো কিছু এক্সপ্রেশন আছে, ইন দি অনেক এক্সপ্রেশন। ইন দ্য মিন টাইম মানে একই সময়ে, ইন দ্য মিডল মানে মধ্যে, ইন দ্য আর্মি মানে কেউ কোথাও চাকরি করে, ইন দ্য আর্মি, ইন দ্য এয়ারফোর্স, ইন দ্য নেভি, ইন দ্য পুলিশ। তাহলে মাই ব্রাদার ওয়াজ ইন দ্য আর্মি ফর 10 years, আমার ভাই আর্মিতে চাকরি করছে 10 বছর ধরে, এটা বোঝাচ্ছে। এক্সপ্রেশন রিডিং করো। আরো আছে ইন দিয়ে, ইন আ রো, এখানে আমার বোঝানোর কিছু নাই। ইন আ রো মানে কি, we are going to sit in the 10th row of the auditorium, in the 10th row, in the 10th row, in the 10th row, ওই যে রো আছে, in the row, in the event, in the event that, এটা অর্থ যদি দেয়, in the event that অর্থ যদি, in the event that যদি you win the prize, in the event that মানে কি if, যদি তুমি জিতো, you will be notified by email, তোমার জানানো হবে ইমেল দ্বারা। in case অর্থ দিছে if, যদিও in case আর if এর মধ্যে একটা পার্থক্য আছে। if মানে যদি, in case মানে হলো একটা যদি অর্থ দেয় তবে একটা দোটানা মানে থাকে। in case মানে হলো এরকম, তোমরা কন্ডিশনাল পড়তে গিয়ে নিশ্চয়ই পড়েছো এরকম, যে ধরো তোমার আম্মু তোমাকে বললো যে ছাতা নিয়ে বের হও, তুমি তো ক্লাসে যাচ্ছ, ছাতা নিয়ে বের হও, তুমি বললো না কি জন্য নিবো, তোমার আম্মু তখন বললো যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয়, তোর আম্মু বলছে বৃষ্টির সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তখন তুমি কি করবা, তখন তোর আম্মু বলছে প্লিজ ব্রিং দিস অথবা কিপ দিস আমব্রেলা উইথ ইউ ইন কেস ইট রেইনস, মানে ছাতাটা তোমার সাথে নাও যদি বৃষ্টি হয়। যদি মানে কিন্তু এমন না যে বৃষ্টি হবেই, ইন কেস ইট রেইনস মানে কি যদি বৃষ্টি হয়, মানে কি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, বৃষ্টি হলে করবা কি, এটা হলো ইন কেস। যদিও বাংলা অর্থ হয় যদি, কিন্তু মানে একটু পার্থক্য আছে ব্যবহারে। আমি কি ইন কেসের বিষয়টা বোঝাতে পেরেছি নাকি পারি নাই একটু জানো তো। ইন কেস মানে কি একটা দোটানা দোটানা বোঝাবে যে করবো নাকি করবো না,
যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় মানে কিন্তু বৃষ্টি হবে নাকি না হবে নিশ্চয়তা নাই, সতর্কতার স্বার্থে ইন কেস ব্যবহার করতে হয়। তারপর দেখো আরো কিছু এক্সপ্রেশন আছে, গেট ইন টাচ উইথ, গেট ইন কন্ট্যাক্ট উইথ, এখানে আমার কিছু করার নাই। গেট ইন টাচ উইথ এটা এক্সপ্রেশন, এটাকে কোলাবোরেশন বলে ইংলিশে। গেট ইন টাচ উইথ খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কি বলা যায় আইএলটিএস পরীক্ষা দেয় তাদের ইংলিশ রিটেনে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে যদি গেট ইন টাচ উইথ এর মতো কোলাবোরেশন গুলো ব্যবহার করা যায় তখন লেখা খুব স্ট্যান্ডার্ড আকারে কাউন্ট করা হয় রিটেন প্যাটার্নে। দেন আসো অন, অন দিয়ে কিছু বিষয় আছে। অন মানে তো বলেছি, অন মানে কোনো কিছুর উপরে, তবে সেটা টাচ করে উপরে আছে, লেখা আছে দা প্রিপোজিশন জেনারেলি মিনস আ পজিশন অ্যাবভ বাট ইন বাট কি ইন কন্টাক্ট উইথ অ্যান অবজেক্ট, ইন কন্টাক্ট উইথ অ্যান অবজেক্ট। লেখা আছে দা রেকর্ডস আর অন দ্য টেবিল, রেকর্ড গুলো টেবিলের উপরে আছে। টেবিলের উপরে মানে কি টেবিলের উপরেই আছে, একবার লাগানো আছে। কমন ইউজেস অফ অন, অনের কিছু কমন ইউজেস আছে, এগুলো রিডিং করো। দেখো অন আ ডে, অন আ ডেট, আই উইল কল ইউ অন থার্সডে, দিনের আগে কিন্তু অন হয়। আমি জানি এগুলো সহজ, কিন্তু এগুলো রিকেপ হচ্ছে তোমাদের সুবিধা হবে কিন্তু। আই উইল কল ইউ অন থার্সডে, বাসা কিন্তু সেন্টেন্স গুলো আবার রিডিং করবা। আই উইল কল ইউ অন থার্সডে, হিজ বার্থডে ইজ অন জানুয়ারি 28। তারপর আরো কিছু এক্সপ্রেশন দেখো, অন দা বাস, অন আ বাস, অন আ প্লেন, অন আ ট্রেন, অন আ শিপ, অন আ বাইক, মানে হলো কেউ কোথা আছে বোঝাচ্ছে। যেমন ইটস টু লেট টু সি জেন, শি ইজ অলরেডি অন দ্য প্লেন, মানে তারে দেখ, মানে কেউ একজন তারে দেখতে আসছে। ধরো একটু দেরি করে আসছে, তখন বলছে তুমি এত দেরিতে আসছো যে সে ইতিমধ্যে চলে গেছে। শি হ্যাজ অলরেডি অন দ্য প্লেন, সে ইতিমধ্যে বিমানে আছে, অন দ্য প্লেন। আই কেম টু স্কুল, আমি স্কুলে এসেছি, দিস মর্নিং, এই সকালে, অন দ্য বাস মানে বাসে করে। কেমন, আই কেম টু স্কুল দিস মর্নিং অন দ্য বাস, আই কেম টু স্কুল দিস মর্নিং অন দ্য বাস। হ্যাঁ, বাই দ্য বাস হইতে পারতো যদি বাস দিয়ে আসতাম, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা খেয়াল করে বাস দিয়ে আসা বোঝাচ্ছে, আর বাসে আসে এটা বুঝালে কিন্তু অন দ্য বাস এই প্যাটার্ন হবে। তারপর দেখো অন আ স্ট্রিট, অন আ স্ট্রিট, সিচুয়েশন অফ আ বিল্ডিং। জর্জ লিভস, জর্জ বাস করে অন 16th এভিনিউ, 16th এভিনিউ একটা কিন্তু স্ট্রিট, ফলে অন বসাতে হয়েছে। দেখো অন দ্য ফ্লোর অফ আ বিল্ডিং, অন দ্য ফ্লোর অফ আ বিল্ডিং, কোন বিল্ডিং এর একটা ফ্লোর। হেনরি লিভস, হেনরি বাস করে অন দ্য 15th ফ্লোর অফ দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিং এর 15 তলায়। তাহলে দেখো কততম ফ্লোরে, অন দ্য ফ্লোর, অন দ্য 18th ফ্লোর, অন দ্য 4th ফ্লোর, অন দ্য 5th ফ্লোর। ইন বলতে মন চাইবে আমাদের, কিন্তু অনেক সময় ইন বলতে মন চাইবে কিন্তু অন বলতে হবে। ওকে, রিডিং করে এগুলো। দেন আরো কিছু কমন এক্সপ্রেশন আছে ভাই, কমন এক্সপ্রেশন উইথ অন। আমি বুঝাচ্ছি যে অন টাইম, দেখো এখানে অন টাইম লেখা আছে, আগের কথাটাই। ওনা লিখেছে পাংচুয়াল, used for a schedule event or appointment, more specific than in time। দেখো ওই যে বলছি না, ইন টাইম মানে কি ঠিক সময়ের একটু আগে, মাঝে মাঝে পরে ব্যবহৃত হয়। তবে অন টাইম, ইন টাইম মানে কি ঠিক সময়ের আগে। অন টাইম মানে একবার স্পেসিফিক টাইম, যেই টাইম ওই টাইম। অন দ্য কর্নার, অন দ্য সাইড ওয়াক, অন দ্য ওয়ে, অন দ্য রাইট লেফট, এগুলো রিডিং করবা সেন্টেন্স গুলো। দেন আরো কিছু আছে, অন টেলিভিশন, অন দ্য রেডিও, অন দ্য টেলিফোন, অন দ্য হোল, অন দ্য আদার হ্যান্ড, এগুলো এক্সপ্রেশন, এখানে আমার বোঝানোর কিছু নাই, সেন্টেন্স গুলো রিডিং করবা। অন টেলিভিশন, অন দ্য রেডিও, অন দ্য টেলিফোন, অন দ্য হোল, অন দ্য আদার হ্যান্ড, অন্য পক্ষে, যেটা বোঝায়। আরো দুটো আছে, অন সেল, অফার্ড ফর সেল, লেখা আছে দ্য হাউস উইল গো অন সেল দিস উইকেন্ড, মানে এই হাউসটা বিক্রি করা হবে এই সপ্তাহে। দ্য রেগুলার প্রাইস অফ দ্য রেডিও ইজ এত, বাট টুডে ইটস অন সেল ফর $25। হ্যাঁ, মানে $25 এটা বিক্রি করা হবে, অন সেল। দেন অন ফুট মানে তোমরা জেনে থাকো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা এসেছে, যে মাই কার উড নট স্টার্ট, আমার কারটা স্টার্ট হয়নি, সো আই কেম অন ফুট, আমি পায়ে হেঁটে এসেছিলাম। তাহলে পায়ে হেঁটে কোথাও আসা যাওয়া বোঝাতে আমরা কিন্তু বাই ফুট ব্যবহার করবো না, আমরা কি ব্যবহার করবো, অন ফুট। ওকে, এবার আসো অ্যাট দিয়ে কিছু কমন বিষয়। কেউ বিরক্ত হয় না প্লিজ, আমি জানি এগুলো তোমার জন্য খুব ইজি, কিন্তু এগুলো খুব কাজে দিবে পরীক্ষা, এগুলো থেকে প্রশ্ন আসে। This preposition generally is used to indicate a general location, একবার একটা general location, it is not specific as in Jane is at the bank, Jane ব্যাংকে আছে। স্পেসিফিক কোনো ব্যাংকের নাম থাকতো তখন আমরা ব্যাংকের নাম বলতে পারতাম ইন দিয়ে, কিন্তু এখানে বলছে generally is used to indicate a general location, একটা স্বাভাবিক লোকেশন, it is not specific as in Jane is at the bank, Jane কোথায় আছে, ব্যাংকে আছে, এটা বোঝাচ্ছে। কমন ইউজ অফ অ্যাট, দেখো কমন ইউজ অফ অ্যাট কি, অ্যাট অ্যান অ্যাড্রেস, এটা হচ্ছে জর্জ লিভস, জর্জ বাস করে এট 712 16th এভিনিউ, মানে যখন একটা অ্যাড্রেস উল্লেখ থাকবে ডিরেক্ট, তখন আমরা অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট এ স্পেসিফিক টাইম
কোনো সময়ের আগে কিন্তু বসাই আমরা। যেমন তুমি বলতে পারো স্যার ক্লাস কখন হবে, তখন আমি বলবো দ্য ক্লাস উইল বিগিন এট 3:13, ক্লাস উইল বিগিন এট 9:13। হ্যাঁ, এটা তাহলে স্পেসিফিক টাইম বলতে আমরা এট ব্যবহার করে থাকি। দেন আরো কিছু এক্সপ্রেশন আছে কমন, এট হোম, এট স্কুল, এট ওয়ার্ক, এট নাইট বলেছিলাম, এট লিস্ট, এট ওয়ান্স মানে ইমিডিয়েটলি, এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট মানে বর্তমান সময়কে রেফার করছে। আরো আছে এট টাইমস মানে মাঝে মাঝে, এট টাইমস পরীক্ষা এসেছে কিন্তু এট টাইমস মানে অকেশনালি, মাঝে মাঝে, এট টাইমস মাঝে মাঝে। ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টু আন্ডারস্ট্যান্ড বুঝা হিম তাকে, বিকজ হি স্পিক্স টু ফাস্ট যেহেতু সে দ্রুত কথা বলে। আমি কি দ্রুত কথা বলছি কিনা জানি না, তবে প্রত্যাশা করছি যে এগুলো যেহেতু সহজ আমি দ্রুত বললেও প্রবলেম হচ্ছে না। এট টাইমস মানে মাঝে মাঝে, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এটা খুব কঠিন তাকে বুঝা, বিকজ হি স্পিক্স টু ফাস্ট যেহেতু সে খুব দ্রুত কথা বলে। এট ফার্স্ট মানে ইনিশিয়ালি সবাই এটা পারি। আরো কিছু মিসচেলেনাস আছে, মিসচেলেনাস বানানটা খেয়াল করো, মানে বিভিন্ন বিভিন্ন মিসচেলেনাস মানে মিসচেলেনাস একটা ম্যাশআপ, মানে অনেক কিছুর একটা কম্বিনেশন। মিসচেলেনাস এক্সপ্রেশন উইথ প্রিপোজিশন, দেখো লেখা আছে অন দা বিচ। আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম এগুলো সব একবার ভালো করে রিডিং করবা, তারপরে দেখবা আমরা একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গুলো আমি তোমাদের করাতে হবে না, যা পড়লাম এতক্ষণ ধরে আবার একটু রিক্যাপ করবা, স্লাইড করবা, তারপর প্রশ্নগুলো সমাধান করবা, দেখবো সব পেরে যাবা ইনশাআল্লাহ, সবগুলি পেরে যাবা। দুই একটা মানে তোমার ভুল হতে পারে, চেক করে নেবা, উত্তর দেওয়া আছে। অন দা বিচ, we walk on the beach, in the beach না, we walk on the beach for several hours last night. In the place of, in place of মানে কি, in place of মানে তো বুঝোই কোনো কিছু পরিবর্তে, instead of, in place of টা পরীক্ষা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, আই এম রাইট, in place of টা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছে সম্ভবত সি ইউনিটে। in place of, instead of, Sam is going to the meeting, Sam মিটিং গিয়েছিল, in place of his brother তার ভাইয়ের স্থানে মানে পরিবর্তে, who has to work যে কাজ করার কথা ছিল, for the most part মানে মেইনলি, তারপর in hopes of মানে ইচ্ছায় মানে কোনো কিছু আকাঙ্ক্ষায়। তারপরে দেখো আরো কিছু আছে লেখা আছে অফকোর্স মানে তো সার্টেনলি সবাই জানি আমরা। অফ এন্ড অন এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে রাজশাহীতে বা জাহাঙ্গীরনগরে, রাজশাহীর এই ইউনিটে মানে এটা উত্তর ছিল না, তবে এটা একটা অপশনে ছিল, একটা প্রশ্নের অপশনে ছিল অফ এন্ড অন। অফ এন্ড অন মানে কি, অফ এন্ড মানে হলো ইন্টারমিটেন্টলি মানে কি, it rained off and on all day yesterday মানে কি থেমে থেমে, অফ এন্ড অন মানে কি থেমে বিরতি দিয়ে it rained মানে বৃষ্টি হয়েছিল, অফ এন্ড অন all day yesterday গতদিন বৃষ্টি হয়েছিল থেমে মানে হয় থামে বের হবো না আমি নাকি বের হবো না, এটা দুটো না থাকে। ইন্টারমিডিয়েটলি মানে কি নিয়মিত বিরতিতে, একটু বিরতি দিছে আবার আসছে থামছে আসছে, এটা অল অফ আ সাডেন সবাই জানি হঠাৎ করে। ফর গুড মানে একবারে চিরতরে, এটা খুব ইম্পর্টেন্ট বা সহজ বলা যেতে পারে, সবাই পারো। এটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন আসছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট মানে সেঞ্চুরি ইউনিটের প্রশ্ন এসেছে ফর গুড দিয়ে। ফর গুড মানে কি চিরতরে, হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, সে চিরতরে দেশ ত্যাগ করেছিল এটা। তাহলে এরপরে দেখো তোমাদের জন্য যে এক্সারসাইজ গুলো আছে, ইউজ অফ প্রিপোজিশন 1 থেকে 19 আছে, তারপর উত্তর দেওয়া আছে 20 পর্যন্ত, যদিও এখানে 19 পর্যন্ত তোমরা করবা, 20টা ওখানেও আছে, অসুবিধা নাই। আবার দেখো উত্তর দেওয়া আছে, আবার প্রশ্ন আছে উত্তর দেওয়া আছে, আবার প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে, এটা একটা গল্পের মতো সাজানো আছে। হ্যাঁ, তো তোমরা আবারও বলছি এগুলো আমি এখন বসে করালে তোমাদের কাজ দিবে না, তোমাদের যেটা কাজে দিবে আমি নিশ্চিত করে বলছি, তোমরা যদি এই এতক্ষণ মতন যা বলেছি তা ভালো করে বুঝে থাকো, অথবা যতটুকু বুঝেছো আবার বাসায় একটু রিক্যাপ করো, তবে তুমি এই যে প্রশ্নগুলো দেখালাম প্রায় 84টা প্রিপোজিশন আছে, এটা অনেকটা আমাদের এসএসসি এইচএসসি তে যে প্রিপোজিশন আনসার করতে হয় না 5 মার্কসের, ওগুলোর মতো মানে একবারে প্যাসেজ আকারে দেওয়া থাকে, কোথায় কোনটা বসবে ওই প্যাটার্নে দেওয়া আছে। ফলে আমি প্রত্যাশা করব সবাই আগের কথাগুলো আরেকবার রিডিং করবা, প্রয়োজনে আমার কথাগুলো আরেকবার শুনবা, শুনে দেন তুমি খাতায় বসে উত্তরগুলো লিখবা এবং উত্তর মিলাবা, প্রশ্ন উত্তর লিখবা উত্তর মিলাবা, আবার উত্তর লিখবা উত্তর মিলাবা। দেখো মোট কতটা আছে, আমাদের জন্য 77টা আছে, 77টা প্রিপোজিশন আমরা এখানে লিখতে হবে। সবগুলো পারবা ইনশাআল্লাহ, একবার কঠিন না একটা হতে হবে এখানে, কারণ ওনারা যে প্র্যাকটিসগুলো দিয়েছে সবগুলো বেসড অন আওয়ার প্রিভিয়াস ডিসকাশন। ওকে, আমি কি তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি কি না, আমাদের কি করা উচিত, কেমনে কি করা উচিত একটু জানাও।